আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকি কথা অনুষ্ঠানে। বৈঠকি কথায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদ। জনাব আরশাদ মাহমুদ, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে ধন্যবাদ। আহ, আমি আপনাকে শুনতে পাচ্ছি খুব ভালোভাবেই। আসাদ ভাই, আপনি তো দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা দীর্ঘদিন ধরেই খুব আপনার মতো করে আপনি অবলোকন করেন, দেখেন এবং চিন্তা করেন। আমি সামগ্রিক যে পরিস্থিতি এখন আছে, এই অবস্থায় আমার কেন যেন মনে হচ্ছে মানুষের মনে একটাই প্রশ্ন, সেটা হলো যে নির্বাচন আগে নাকি সংস্কার আগে। সংস্কারটা কি করতে হবে? সংস্কার যদি করতে হয়, কতটুকু সংস্কার করতে হবে? যে জিনিসটা ডক্টর ইউনূসের বক্তব্যগুলোতে আমরা শুনতে পেয়েছি, উনি দুটো অপশন দিয়েছেন, যে কিছু সংস্কার এবং প্রত্যাশিত সংস্কার। কিছু সংস্কার হলে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে উনি নির্বাচন দিতে পারবেন। আর যদি প্রত্যাশিত সংস্কার করতে হয়, তাহলে 2026-এর জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং এই বক্তব্যের পর বিএনপির পক্ষ থেকে দেখলাম তারা বললো তারা এই বক্তব্যে সন্তুষ্ট নয়। আবার কেউ কেউ বললো প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। তো এই যে বিষয়গুলো, নির্বাচন কেন্দ্রিক যে আলোচনাগুলি, আলোচনা সমালোচনা, প্রত্যাশা প্রত্যাশার অপ্রাপ্তি, এগুলো নিয়ে আপনার একটা মূল্যায়ন আমি শুনতে যাচ্ছি। যে আপনি কি মনে করেন যে নির্বাচন 2025-এ হওয়া উচিত, নাকি আরো বেশি হওয়া উচিত, পরে হওয়া উচিত, অথবা সংস্কার কি পর্যন্ত হলে আপনি হ্যাপি হবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচন খুব তাড়াতাড়ি হওয়ার প্রয়োজন নাই। কেমন? তার কারণ আমরা নির্বাচন তো দেখে আসছি সে 1973 সাল থেকে, এবং নির্বাচন আমাদেরকে খুব যে একটা ভালো কোনো কিছু উপহার দিয়েছে এ পর্যন্ত আমরা তার কোনো প্রমাণ পাইনি। প্রতিটা নির্বাচনেই যারা ক্ষমতাসীন দল থাকে তারা ক্ষমতা এসছে, আসার পরে অনেক ভালো ভালো কথা বলেছে, জনগণের জন্য ভালো করবে, জনগণকে তারা অনেক সুখে রাখবে ইত্যাদি, কিন্তু দেখা গেছে তারা যে তাদের নিজস্ব লোকজনই সুখে থাকে, সাধারণ মানুষেরা সেখানে আর কোনো স্থান থাকে না। এবং এটা আমরা বহু বছর ধরে দেখে আসছি। কেমন? তো এটা স্বৈরাচার বলেন বা তথাকথিত গণতান্ত্রিক সরকার বলেন, সবার ক্ষেত্রেই একই জিনিস লক্ষ্য করেছি। আর দ্বিতীয় কথা, এখানে কেন জানি না একটা পারিবারিক ব্যবস্থা কায়েম হয়েছে আর কি বাংলাদেশে। যেমন প্রথমে শেখ সাহেবের সরকার বা শেখ মুজিবের সরকার, তারপরে শেখ পরিবারের যত সদস্য আছেন তারা বেনিফিটেড হয়েছে, তারপরে তারপরে জিয়াউর রহমান আসার পরে তার 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 পরিবার, যদিও জিয়াউর রহমান ব্যক্তিগতভাবে সৎ ছিলেন এবং তার সত্যি কথা বলতে কি তার আত্মীয় স্বজন কারা ছিল আমরা কেউ জানতাম না, কিন্তু তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া আসার পরেই আমরা দেখলাম বেগম খালেদা জিয়ার ভাই বোন মন্ত্রী হতে শুরু করলো, বিভিন্ন সুযোগ সুবিধা নিতে শুরু করলো। কেমন? আর জেনারেল এরশাদের সময় আমরা একই ব্যাপার দেখেছি, তার স্ত্রী ভীষণ পাওয়ারফুল হয়ে গেছিল এবং এরশাদের শ্যালক, তিনি জাতিসংঘে রাষ্ট্রদূত পর্যন্ত হয়ে গেলেন। এগুলো আমরা দেখেছি আর কি সবসময়। তো আমি ব্যক্তিগতভাবে সত্যি কথা বলতে আমি খুব উৎসাহী না নির্বাচনের ব্যাপারে। আমি এই বিপ্লবের পরে আমি একটা লেখা লিখেছিলাম যে আমি কেন আপাতত ওখানে গণতন্ত্র চাই না। কেমন? তো গণতন্ত্র কেন চাই না এ কথাটা একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। আমরা তো সবাই বলি গণতন্ত্র গণতন্ত্র, আচ্ছা গণতন্ত্র কথাটার অর্থটা কি? যদি আমরা তার যে সংজ্ঞা, যে সাধারণ জনগণের শাসন হবে, কিন্তু আমরা কি সেটা কখনো পেয়েছি? আর দ্বিতীয় কথা, মানে আব্রাহাম লিঙ্কনের যে সংজ্ঞা, গণতন্ত্রের যে সংজ্ঞা, গভর্নমেন্ট বাই দি পিপুল, ফর দি পিপুল, অফ দি পিপুল, এটা কিন্তু পৃথিবীর কোথাও নাই। ইভেন আমেরিকার মতো দেশেও এটা নাই। সেখানেও কিন্তু দুইটা দলের মধ্যে ক্ষমতা ভাগাভাগি হবে সবসময়, বা পরিবর্তন হবে। সেখানে সাধারণ মানুষ খালি ভোটটাই দিতে পারে। হ্যাঁ, ভোটে কারচুপি হয় না, যদিও সেখানেও ভোটের নানান রকমের সমস্যা দেখা দেয়, কিন্তু আমাদের যে রিগিংটা যেটা বলি সেটা ওই লেভেলে হয় না ওখানে। কিন্তু সাধারণ মানুষের মতো থাকে। এই জন্য আপনি দেখবেন বিভিন্ন রকমের মুভমেন্ট শুরু হয়েছে। কেমন? ওয়াল স্ট্রিট, অকুপাই ওয়াল স্ট্রিট মুভমেন্ট, মুভ অন .org, কেমন,
এসব না না, তারা খালি একটাই কথা বলছে যে এই সমস্ত শাসন ব্যবস্থায় বা গণতান্ত্রিক ব্যবস্থায় শুধুমাত্র মানে শাসক গোষ্ঠী বা তাদের ভাগাভাগি করে নেয় সর্বকর্মের করবো, এটা সর্বত্র আমরা দেখতে পাচ্ছি আর কি। আমার রিসার্চে আমি দেখেছি যে সত্যিকার অর্থে জনগণের কথা যদি শোনে কেউ, যে সরকার, হ্যাঁ, সেটা মাত্র 6টা দেশে আছে, এবং 6টা দেশের মধ্যে 5টা দেশ হলো ইউরোপে। আমি বলি 4টা হলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, একটা হলো নেদারল্যান্ডস, আর এইদিকে সারা এশিয়ার প্যাসিফিকের মধ্যে শুধুমাত্র নিউজিল্যান্ড। কিন্তু এদের একটা বৈশিষ্ট্য হলো এরা খুব মানে অল্প জনসংখ্যার দেশ আর কি। কিন্তু ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যে 4টা, সেগুলি কে কে? এটা হলো সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে। কেমন? তো এগুলো, আর নেদারল্যান্ডস, এদের মধ্যে নেদারল্যান্ডসই সবচেয়ে বেশি, এই 16 মিলিয়ন আর কি, আর প্রত্যেকটারই 1 মিলিয়নের থেকে কম, মানে 10 লক্ষের কম আর কি। কেমন? তো এদের এদের ওখানে আপনি নিশ্চয়ই, আপনি নিজে সাংবাদিক, আপনি ফলো করেন এগুলা। তো তারা যখন কোনো জনগণ, তারা যখন কোনো দাবি তোলে, সেই দাবিগুলা সরকারকে বাধ্য করে সেই দাবিগুলা মেনে নিতে, এবং সেখানে প্রায় দেখবেন নানান রকমের কোয়ালিশন হচ্ছে। মানে ওখানে ক্ষমতা আঁকড়ে থাকার মানে ব্যবস্থাটা খুবই কম, মানে সম্ভাবনা খুবই কম। তাছাড়া আমেরিকাতে আপনি দেখেন 2টা দল, ইংল্যান্ডে দেখেন 2টা দল, জার্মানিতে দেখেন 2টা দল। কেমন? ওদের ক্ষমতা ভাগাভাগি হবে এই 2 দলের মধ্যে। সাধারণ মানুষ খালি তার বললো তুমি ভোট দিয়ে যাও তোমার বাস। আর আমাদের দেশে যেমন ইন্ডিয়াতেও দেখবেন, ইন্ডিয়া এত বড় গণতান্ত্রিক দেশ, আমরা বলি এটা সেটা, কিন্তু ইন্ডিয়ার সাধারণ মানুষের কি উন্নতি হয়েছে এই পর্যন্ত? এই জন্য সেখানে নানান রকমের সমস্যা দেখা দেয়। কেমন? আর বাংলাদেশের কথা আমরা যখন আসি, তখন আমরা খালি বলি প্রত্যেকটা আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাব, গণতান্ত্রিক। আরে ভাই, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গেলে সাধারণ মানুষের লাভটা কি হবে, এটা আমি জানতে চাচ্ছি। কিন্তু আমরা কি করব? আমাদের যে বাস্তবতা, আমাদের হ্যাঁ, যে অর্থনৈতিক অবস্থা, আমাদের যে সম্পদ, আমাদের যে মানুষ, আমাদের যে চাহিদা, তার প্রেক্ষিতে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি তবুও বলবেন যে এখানে ভোটের ব্যাপারে আপনার আগ্রহ নাই, নির্বাচনের ব্যাপারে না, আপনার আগ্রহ নাই। আমার ভোটের যদি না ব্যাপারে থাকে, আগ্রহ তাহলে আছে। কিসের ব্যাপারে আগ্রহ আছে? না, আমি ভোটের ব্যাপারে আগ্রহ আমার থাকবে তখনই যখন আমি দেখব যে এই ভোটের মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হচ্ছে। যেমন আমি বলি, আমি মাঝে মাঝে এই যে বিজয় দিবস গেল না 17 তারিখে, তো অনেকে বললো যে বিজয় পেয়েছি, এটা তো আমার বাড়িতে মানে আমাকে মানে রান্না বাড়ায় সাহায্য করে বাবুর মা। কেমন? আরেকজন আছে ডালিয়ার মা, সে প্রচার, এগুলা পাশেই আমার পাশে থেকে মেরি, কি বলে, মাইশার মা। তো এদেরকে আমি প্রায় জিজ্ঞেস করি, আচ্ছা তোমরা কি বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এগুলো যে এত ইয়ে, বলে এটা তো বুঝি টুঝি না খালু, কি জিনিস এটা? হ্যাঁ। তো আমি এই বাবুর মার কথা বলি, সে তার 12 বছর বয়সে বিয়ে হয়েছিল। কেমন? সে কিশোরগঞ্জ, মিঠামাইন ওই এলাকার মানুষেরা এখানে সব। তো 13 বছর বয়সে বাচ্চার মা হয়েছে। 15-16-র মধ্যে সে 2 বাচ্চার মা হয়ে সে এখন নানি হয়ে গেছে, তার 36 বছর বয়স। কেমন? তা আমি বললাম তোমাদের ইচ্ছা করে না যে আর একটু ভালো থাকবা? বলে আমরা কিভাবে ভালো থাকবো, আমাদের কে দেখে? তো এই যে এই পর্যায়ে যদি আমরা অ্যাড্রেস না করতে পারি, যে তাদের তাদের কোনো আশা নাই, তারা চিন্তা করে যে বংশ পরম্পরায় আমরা এরকম মানুষের বাড়িতে কাজ করব, আমাদের কোনো ভবিষ্যৎ নাই, আমরা এইভাবেই থাকবো, আমরা ছাপড়া ঘরে থাকবো। আমার বুকটা ভেঙে যায় মাসুদ, এই যখন আমি এগুলা দেখি আর কি, যে আমরা আর মানে এই যে আমাদের যে সামাজিক বৈষম্য যে সৃষ্টি হয়েছে, আপনি চিন্তা করেন। এখন হয়তো বলতে পারেন কেন সাধারণ মানুষের তো উন্নতি হচ্ছে, হ্যাঁ, কিন্তু মানে ধরেন সালমান রহমান যেভাবে উঠেছে, সেই পর বাবুর মা তো তার ধারে কাছে কোথাও নাই। কেমন? এই যে লুটতন্ত্র, কেমন, বা এই যে কি বলে, একটা উচ্ছিষ্টভোগী শ্রেণী তৈরি হয়েছে, যে আপনি হয় ক্ষমতার কাছাকাছি থাকবেন, তাহলে আপনার জীবন পাল্টে যাবে। না, ঠিক আর আছে আসাদ ক্ষমতার ভাই, বাইরে যদি, আপনার কথায় হ্যাঁ, মানছি। আপনি হতাশার কথা বলছেন, আপনি বেদনার কথা বলছেন। তো আশার দিকটা কি? আমাদের করবোটা কি সেটা বলেন। আশা, আচ্ছা, আশার দিক হলো আমি 2টা জিনিস চাই। একটা হলো এই দেশে
পারিবারিক ভাবে কেউ শাসন করতে পারবে না, এটার ব্যবস্থা করতে হবে। কেমন? এখন আপনি বলবেন যে ভোটে তারা জিতলে আমরা কি করব, প্রশ্ন আসতেই পারে। তো সেই জন্য আমি বলি যে এখন আমি তারেক রহমান যে মানে সম্ভাব্য ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বাংলাদেশের, আমি তার সম্পর্কে কিছুদিন আগে একটা লিখেছি যে আপনার তো বয়স এখনো কম, তো আপনি তো বলছেন রাজনৈতিক বয়স সংস্কারের কম কথা। কোথায়, ওনার বয়স তো প্রায় 60 হয়ে গেল। না, হিজ অ্যাবাউট 54-55 আর কি। যাই হোক, মানে মির্জা আরো ফখরুল বেশি হবে, ইসলামের, আরো বেশি হবে, আচ্ছা আরো যাই বেশি হবে। মির্জা ফখরুল, আচ্ছা সে আমার এক ভাগ্নের ক্লাসমেট, সেই জন্য আমি চিন্তা আর কি তাকে কিছুটা। যাই হোক, তো মির্জা ফখরুল ধরেন তার 77 বছর বয়স হয়ে গেছে। হ্যাঁ, আমি একটা প্রস্তাব, আমার একটা লেখার মধ্যে প্রস্তাব দিছিলাম যে তারেক রহমান সাহেব, আপনার তো এখন মানে অপেক্ষাকৃত তাদের তুলনায় আপনি অতটা বয়স্ক না, তো আপনি যেহেতু সংস্কারের কথা বলছেন, আপনি নিজে বলছেন যে আপনার 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, আমরা পরিবারতন্ত্রকে, তো আপনি নিজে একটা এক্সাম্পল সৃষ্টি করেন। আপনি বলেন যে আমি দলের প্রধান থাকবো, কিন্তু ভোট হলে আমি ভোট নির্বাচনে দাঁড়াবো না। কেমন? প্রধানমন্ত্রী বা অন্যরা, এই যে মির্জা ফখরুল আছে, নজরুল ইসলাম খান আছেন, এই ধরনের সব লোক যারা আর কি বিএনপি। আর আমি এই প্রসঙ্গেও বলি যে বিএনপি যে বলে যে না আমাদের ওখানে অতটা অসৎ, মানে আমরা অত অসৎ ছিলাম না আওয়ামী লীগের মতো, আমার কিন্তু প্রশ্ন হচ্ছে যে মির্জা আব্বাস, তাকে তো আমরা তেমন কেউ চিনতাম না, সে ব্যাংকের মালিক হইল কিভাবে? তারপরে আমানুল্লাহ আমান, খুব নাম করা ছাত্র মির্জা নেতা। আব্বাসের অনেক পৈতৃক সম্পত্তি আছে। না যাই হোক, সে তো আমরা তার ব্যাংকের মালিক তো সে হয় নাই আগে কখনোই, পৈতৃক সম্পত্তি আছে ভালো কথা। কেমন? আচ্ছা, তারপরে মোসাদ্দেক হোসেন ফালু, তিনি 1000 কোটি টাকার উপরের মালিক, তিনি খালেদা জিয়ার প্রাইভেট সেক্রেটারি ছিলেন। আমানুল্লাহ আমান একটা ছাত্র নেতা ছিল, শুনতে পাই, এটার কোনো প্রমাণ আমি পাই নাই, যে কয়েক ডজন ফ্ল্যাটের মালিক ঢাকা শহরে। তো আমার কথা হচ্ছে যে মানুষ যখন এই কথাগুলো বলে, তো বিএনপিকে তো এই জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে যে না, তাদের মানে অ্যাটলিস্ট মানুষকে বোঝানোর জন্য যে না আমরা এতটা অসৎ না, আমরা বৈধ উপায়ে এগুলা ইনকাম করেছি, ভালো কথা। কিন্তু মানুষের মনে যখন এই ধরনের প্রশ্ন আসছে বিএনপির সততা সম্পর্কে, তখন তাদের তো একটা বক্তব্য দেওয়া উচিত। কিন্তু আমি ধরে নিলাম আমাদের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যখন তারা ক্ষমতায় এসেছে, আমরা আমাদের প্রত্যাশিত অনেক কিছুই পাইনি, মেনে তাই নিচ্ছি আপনার যে বক্তব্য ঠিক। আমি এটাও মেনে নিচ্ছি যে পরিবারতন্ত্রকে আমরা কোনো অবস্থাতে ভালো বলতে পারি না, কারণ পরিবারতন্ত্রটা শুরু হয়ে গেলে যোগ্যতার বিষয়টা গুরুত্ব পায় না, তখন হল উত্তরাধিকারের বিষয়টা গুরুত্ব পায়। এটাও রাইট। হওয়া উচিত নয়, আমি এটাও মেনে নিচ্ছি। কিন্তু প্রশ্ন হলো, প্রথম যে প্রশ্নটা আপনাকে আমি করেছিলাম যে নির্বাচন যদি বিলম্বিত হয়, তাহলে হয়তো নির্বাচনের ফল কি হবে না হবে সেই প্রশ্নে আমি পরে আসতেছি। নির্বাচন যদি বিলম্বিত হয়, তাহলে যতদিন বিলম্বিত হবে ততদিন তো এই অন্তর্বর্তীকালীন সরকারটা থাকবে। আপনি কি মনে করেন এই অন্তর্বর্তীকালীন সরকারটা কোন রাজনৈতিক সরকারের চেয়ে ভালোভাবে কাজ করতে পারছে, অথবা এরা কি সাধারণ মানুষের প্রত্যাশা মেটাতে পারছে? আচ্ছা, খুব মানে এটা আমার মনের প্রশ্ন আর কি। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে সাংঘাতিক উৎসাহিত হয়েছিলাম হাসিনার পতনের পরে যে না, ডক্টর ইউনূস ভালো মানুষ, তারা সব ভালো কাজ করবে। কিন্তু এই 4 মাসের মাথায় এসে আমার মনে হচ্ছে যে আমি অনেকটা আশাহত। আমি যেগুলো আশা করেছিলাম সেগুলো এদের, আমি যা দেখতে পাচ্ছি, মূল বিষয়গুলো বাদ দিয়ে তারা পেরিফেরাল কতগুলো, যেমন হকার উচ্ছেদ করো, কেমন রাস্তাঘাটে রিক্সাওয়ালাদেরকে উচ্ছেদ করার ইয়ের থেকে, তারপরে সেন্ট মার্টিন দ্বীপ থেকে মানে কেউ পর্যটনে যেতে পারবে না। আমার প্রশ্ন হচ্ছে এগুলা তো আপনাদের প্রায়োরিটির মধ্যে পড়ে না। আপনি যে রিক্সা আলা যে রিক্সা নিয়ে বের হয়েছে, সে তো খালি খালি বের হয়নি, তার তো ফর্মাল সেক্টরে কোনো কাজ নাই, তারপর খেতে হবে কিছু। কেমন? হকারের তো কিছু খেতে হবে। তো আপনি যদি কোনো বিকল্প ব্যবস্থা না করে এতগুলো মানুষকে যদি রাস্তায় বসতে না দেন বা তাদের উপর অত্যাচার করেন, তাহলে এদের সঙ্গে কতগুলো পরিবার জড়িত। কেমন? তো সেগুলো তো আমাদের মাথায় রাখতে হবে, তাই না? তো আমার কথা হচ্ছে যে সংস্কারের নাম নিয়ে আপনারা তো এই কাজগুলো করতে আপনাকে কেউ বলে নাই। আপনি করবেন বিচার বিভাগের সংস্কার, আপনি মানে দুর্নীতি দমন কমিশনের সংস্কার, বা কি বলে সাংবাদিকতা, আমি বললে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, ডক্টর ইউনূস এসে অন্যান্য সরকার, দলীয় সরকারগুলোর মধ্যে উনি
মানে ওয়াশিংটনে প্রেস মিনিস্টার বাড়াচ্ছেন, লন্ডনে প্রেস মিনিস্টার বাড়াচ্ছেন, দিল্লিতে। এটা তো আপনার কাজ না। আপনি কেন এগুলোর মধ্যে যাচ্ছেন? আর এই সাংবাদিকদের আপনিও এইভাবে মানে তাদেরকে নানান রকমের লোভ, মনে হচ্ছে যে লোভ লালসার মধ্যে ঢুকাই দিচ্ছেন। এটা যে কত বড় ভয়াবহ জিনিস বাংলাদেশের যে কোনো দেশের সংবাদ মাধ্যমের জন্য। এরা মনে করে কি যে আমি যদি কারো লেজুর বৃত্তি করতে পারি আমার ভবিষ্যৎ উঠে গেল আর কি। হ্যাঁ, যেমন বিচার বিভাগটা, এইটাকে এমন একটা ব্যবস্থার মধ্যে নিতে হবে যাতে কোনো সরকার এসে এখানে কোনো হস্তক্ষেপ না করতে পারে। তার কারণ দুটো ইনস্টিটিউশন, বিচার বিভাগ এবং সংবাদ মাধ্যম, এই দুটা যদি করাপ্টেড হয় তাহলে সাধারণ মানুষের যাওয়ার জায়গা থাকবে, সাধারণ মানুষের কোনো রিকোর্স নাই আর কোথাও। যে এই সরকার সাধারণ মানুষের, যেমন ধরেন নিত্যদিনের যে চাহিদা, সেই চাহিদাগুলিকে আপনার মনে হয় ঠিকঠাক মতো মেটাতে পারছে? একেবারেই পারছে না। আগের একাধিক সরকারের কথা আমি চিন্তা করি, অথবা যদি আপনাকে তুলনা করতে বলি, আওয়ামী লীগ সরকার অথবা বিএনপি সরকার যারা ছিল, তাদের মতো কি এই সরকারকে এগুলোকে অ্যাড্রেস করতে পারছে মনে হয় আপনার? পারছে, একেবারেই পারছে না। এবং সেখানেই সাধারণ মানুষ আশাহত হচ্ছে। তারা ভেবেছিল যে এই সরকার আসার পরে জিনিসপত্রের দাম কমবে, একটা সহনীয় পর্যায়ে যাবে, সব মানুষ খেতে পারবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? এটা তো হয়নি, উল্টা বেড়েই চলেছে। এখন আপনি নানান রকমের ন্যারেটিভ দিবেন যে ওয়ার্ল্ড ওয়াইড এর দাম বেড়ে গেছে, ডলারের দাম বাড়ছে, আমদানি খরচ বাড়ছে। সাধারণ মানুষ তো এই সমস্ত কথা শুনতে চায় না, তারা চায় রেজাল্ট। কেমন? তো এই তো এখন আপনিও যদি দলীয় সরকারের মতো বয়ান দেন বা ন্যারেটিভ গুলা দেন, তো আপনার সঙ্গে দলীয় সরকারের পার্থক্যটা কি? তাহলে কি আপনি দ্রুত নির্বাচন চান, নাকি আপনি আরো দেরিতে নির্বাচন চান? যদি আপনি দেরিতে নির্বাচন চান, তাহলে এই যে আপনি একটু আগে বললেন যে সরকার পারছে না মানুষের চাহিদা পূরণ করতে, তাহলে চাহিদা পূরণ না করার বেদনা তো মানুষকে আরো অনেক দিন সইতে হবে। আপনি কোনটা চাচ্ছেন? না, আচ্ছা, মানে উনি এখন তো অলরেডি নির্বাচনের তারিখ মোটামুটি টেন্টেটিভলি ডক্টর ইউনূস ঘোষণা করে হ্যাঁ, দিয়েছেন। 1 বছর 2026 সাল, হ্যাঁ, হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি 2026 সালে জুনের মধ্যে নির্বাচন হবে। তার মানে 1.5 বছর। কেমন? এখন 1.5 বছর হলে তো কোনো সমস্যা নাই। খালি দুটো জিনিস আমি চাইবো, যেটা যে কোনো নির্বাচনের আগে দুটো জিনিস, যে পারিবারিক ভাবে কোনো মানে পরিবারতন্ত্র যেন বাংলাদেশের শাসন ক্ষমতায় আর না আসে, 1 নাম্বার। 2 নাম্বার, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে প্রত্যেকটা সরকার আসার সঙ্গে সঙ্গে তাদেরকে সম্পত্তির হিসাব দিতে হবে। কেমন? মন্ত্রী থেকে রামনাথ থেকে শুরু করে, আমি এই কথাটা বারবার করে ডক্টর ইউনূস সম্পর্কে 3বার আমি লিখেছি এটা নিয়ে, যে আপনি তো সৎ মানুষ, আপনার উপদেষ্টা যারা আছে সবাই সৎ মানুষ, আপনারা আপনাদের সম্পত্তির হিসাবটা জনগণকে জানান। উনি নিজের তার জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে বললেন যে এটা তারা করবেন। 4 মাস বেশি হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত এখন মানুষের মনে নানান সন্দেহ হচ্ছে যে কি ব্যাপার, এগুলো করছে না কেন? প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব আরশাদ মাহমুদ, ওনার ব্যাখ্যা আমাদের এই আসন্ন নির্বাচন অথবা আগামীতে রাজনীতি কি হবে, রাজনীতিতে পরিবারতন্ত্র থাকবে কিনা, থাকলে কিভাবে থাকবে, না থাকলে কেন থাকবে না, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার কেমন দেশ চালাচ্ছে, এবং সম্পত্তির হিসাব রাষ্ট্রের ক্ষমতায় যারা যাচ্ছে তারা দিতে কেন এত গড়িমসি করছে, এই সমস্ত বিষয় নিয়ে ওনার মতামতটা উনি ব্যক্ত করেন। আমরা চাইবো এই মতামতগুলোর উপর আপনাদের কি মতামত আছে এই প্রেক্ষিতে, সেগুলো আপনারা আমাদের লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমরা সেগুলো নিয়েও প্রয়োজনে পরবর্তীতে আবার আলোচনা করব। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই।